যারা কেন্দ্রীয় সরকারের হারে দিয়ে দিচ্ছে আমরা তাদেরও কর্মচারী না, যারা কেন্দ্রীয় সরকারের হারে দিয়ে দিচ্ছে না আমরা তাদেরও কর্মচারী না। আমরা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী, মানে মলয় বাবুরা, আমরা তাদেরই রিপ্রেজেন্ট করছি। তাদের আইনে যা বলা আছে দিয়ে দিতে হবে এআইসিপি সেই হারে। ছত্তিশগড়ের হারে চাইনি, আমরা আসামের হারে চাইনি, আমরা কেরলের হারে চাইনি, আমরা চেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের যে আইন রয়েছে সেই আইন। 14 ধারা থেকে নামতে দেবো না 26-এর আগে, টার্ম পূরণ করবে। 14 ধারাকে নামতে গেলেও আমরা ঠেলে তুলে দেবো, ক্ষমতায় বসে থাকতে হবে। আমরা 6 বার জিতেছি। দেখুন, প্রতিবার হেরেছে সরকার আর প্রতিবার রিভিউ করেছে, রিভিউতেও হেরেছে। WPST 45 হারলো, 2017 হারলো, রিভিউ করলো, হারলো। আবার সেটে গেল, অরিজিনাল অ্যাপ্লিকেশনে হারলো, রিভিউ করলো, হারলো। আবার WPST ফাইল করলো, মূল মামলায় হারলো, আবার রিভিউ করলো, আবার হারলো। সেটাকে নিয়ে এই যে 6 বার হারা, 6 বার বিভিন্ন আদালত রায় দিয়েছে এবং বিভিন্ন বিচারপতিরা রায়। দাদা, একেবারে এই যে অতি প্রতীক্ষিত ডিএ মামলা একেবারে শেষ শুনানিও হয়ে গেল, রায়দান স্থগিত। এরপরেও আমরা দেখেছিলাম রাজ্যের পক্ষ থেকে একাধিক যেভাবে সেভাবে হোক ঠেকানোর চেষ্টা করেছে, কিন্তু পারেনি। কি বলবেন, কিভাবে দেখছেন এই পুরো ডিএ মামলার যে জার্নি আপনাদের বলা যেতে পারে, কিভাবে দেখছেন? এখন ডিএ মামলাটি, এটি তো বহু প্রতীক্ষিত মামলা, মানে কর্মচারীদের। এই মামলা শুরু হয়েছিল এই যাত্রাপথ 2016 সাল থেকে। আর এই মলয়বাবু আছেন এখানে, মলয়বাবু, শ্যামলবাবুরা আমার কাছে এসেছিলেন 2017 সালে, মানে WPST ফাইল হওয়ার পরে, WPST 45 অফ 2017, তারপরে এসেছিলেন। ফলে সেই তখন থেকে আমার যাত্রাপথ। আর ওই মলয়বাবু শ্যামলবাবুদের সেই মানে 2016 সাল থেকে লড়াই। যখন কলকাতা হাইকোর্টে এলো WPST 45 থেকে মলয়বাবুদের জয়যাত্রা শুরু হলো। মানে আমরা দুজন একসঙ্গে, মানে উনি আমার মক্কেল হলেন, আমি এবং বিকাশবাবু ওনাদের মানে অ্যাডভোকেট হলাম। প্রথমে একজন মারা গেছেন, তিনি স্বপন কুমার দে, এবং তিনি মারা গেছেন এই ইন দ্য মিন ওয়াইল। তিনি অ্যাডিশন অফ পার্টি অ্যাপ্লিকেশন করেন এবং তার অ্যাপ্লিকেশনে আমরা অ্যাপিয়ার করি। স্বপনবাবু মারা গেছেন, তার স্ত্রী এখন তার স্থলে যুক্ত হয়েছেন। স্বপনবাবুকে মনে পড়ছে, লম্বা মানুষ ছিলেন, হ্যাঁ, একটু দোহারা চেহারা। শ্যামলবাবুদের সঙ্গে আসতেন, মলয়দাদের সঙ্গে আসতেন। এবং আমার তখন আমার ওই চেম্বারে যখন হাইকোর্ট নির্দেশ দিল স্যাটে পাঠিয়ে হতে হবে, এলেন। মানে সঙ্গে সঙ্গে সেই রাতের মধ্যে পিটিশন করা, সে অনেক কথা মনে পড়েন। সেই প্রায় ধরতে গেলে সারা রাত খেটে একদিনের মধ্যে পিটিশন স্যাটে যখন ফিরত পাঠালো, তৈরি করতে হবে পরের দিনই মামলা। কারণ যেহেতু স্বপনবাবু প্রথমে অরিজিনাল অ্যাপ্লিকেশনে পাঠিয়েছিলেন না, অ্যাপ্লিকেশন রেডি করা, সেই সমস্ত কথাই মনে পড়ে। তো যাই হোক, দীর্ঘ যাত্রাপথ। আজকে মামলাটা বলতে পারেন যে অন্ততপক্ষে একটা পর্বের পরিসমাপ্তি ঘটেছে। 6 বার জেতা মামলা, 7মবারে আবার জিতবে কর্মচারীরা। এই নিয়ে অন্ততপক্ষে আমি আশাবাদী। ইন দ্য মিন হোয়াইল যে যাত্রাপথে অনেক পরে আরেকটি সংগঠন যুক্ত হয়। প্রথমে ছিল মূলত 2টো সংগঠন, পরে আরেকটি সংগঠন যুক্ত হয়, পরে সুপ্রিম কোর্টে গিয়ে আরেকটা সংগঠন যুক্ত হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করে। যদিও তারা মানে তাদের পক্ষ থেকে আইনজীবী থাকলেও তারা পরবর্তীতে অ্যাডেড, হ্যাঁ, এখনো পর্যন্ত যাই হোক অ্যাপ্লিকেশন আছে। এই যে দীর্ঘ যাত্রাপথ, এই দীর্ঘ যাত্রাপথে সমগ্র কর্মচারী বন্ধু যুক্ত হয়েছে। মানে ওনাদের সঙ্গে যিনি ধরুন যারা এসছেন, মানে ফিজিক্যালি এসছেন, ফিজিক্যালি আসেননি, মানসিকভাবে এসছেন, মানসিকভাবে আসেননি, এই মামলা প্রত্যেকের মামলা, মানে প্রতিটি কর্মচারী। আজকেও আমি ইনফ্যাক্ট মানে ধরেন কোর্টেও, ইনফ্যাক্ট যে কোর্টেই ধরুন মামলা করি না কেন, সেই কোর্টের যারা কোর্ট অফিসার থাকে, এই মামলা কিন্তু তারাও কিন্তু ডিএ পাবেন। এই মানে যদি বেনিফিটেড হন তারাও কিন্তু বেনিফিটেড হবেন। এই বেনিফিট পেলে প্রতিটি কোর্ট অফিসার, মানে যে কোর্টের যারা অফিসার থাকেন, যারাও কিন্তু সরকারি কর্মচারী, তারাও বেনিফিটেড হবেন। তারাও জিজ্ঞাসা করেন বাইরে বেরিয়ে এসে এই টিপি নেওয়ারে যে কবে হবে। হ্যাঁ, ফলে এই মামলা শুধুমাত্র যে মানে একটা বিডি অফিসের কর্মচারীর মামলা বা ধরুন নবান্নের কর্মচারীর মামলা, বিষয়টা সেরকম নয়। 9 লক্ষ কর্মচারীর মামলা। আর এই 9 লক্ষ কর্মচারীকে, মানে মোর দ্যান 9 লাখ,
সেই কর্মচারীকে এতদিন ধরে ডিপ্রাইভ করে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ভাবছি যে মানে কি কঠিন পরিণতির দিকে যাচ্ছে এই ভদ্রমহিলা। একদিকে নিয়োগে দুর্নীতি, অপরদিকে ডিএ না দেওয়া, কর্মচারীদের প্রাপ্য হকের পাওনা না দেওয়া। যারা ইন সার্ভিস আছেন তারা এক ধরনের ডিপ্রাইভ হচ্ছেন, আর সব থেকে বেশি ডিপ্রাইভ আমি মনে করি এই পুরো পদ্ধতিতে যারা পেনশনার, কারণ তাদের এমনিই পেনশন খুব স্বল্প, তারপরে ডিয়ারনেস রিলিফ সেটা আরও স্বল্প, এবার সেখানেও পূর্ণ ডিআর পাচ্ছে না। তার মানে কি, ধরুন কারোর পেনশন হচ্ছে 15,000 টাকা, তার 10,000 টাকা ব্যয় হয়ে যায় ওষুধ কিনতে, না স্বামী স্ত্রী ওষুধ কিনতে, 5,000 টাকা মাত্র পড়ে থাকে সংসার খরচের জন্য, কারো 4,000 টাকা পড়ে থাকে। আজকে 18 নম্বর কোর্টের সামনে এক বয়স্ক ভদ্রলোক এবং ভদ্রমহিলা এসছেন এই টিপি নাওয়ারে, ডিএ মামলা, আমিও বেনিফিশিয়ারি, তার কথা জানাচ্ছেন, মানে তার দুঃখ যন্ত্রণার কথা। মানে এত মানুষকে দুঃখ যন্ত্রণা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই ডিএ এতদিন ধরে দিচ্ছেন না। 2009 সালে রোপা রুলে 2009 সালে স্পষ্ট বলা আছে ডিএ কিভাবে দিতে হবে, এআইসিপিআই অনুযায়ী হিসাব করতেন, দিয়ে দিতেন। এই যে 41,000 কোটি টাকা গল্প শোনাতে হতো না, 41,000 কোটি টাকা এরিয়ার ডিএও হতো না। আপনি দিয়ে যদি সঠিক সময়ে মাসে মাসে দিয়ে দিতেন, কর্মচারীরা কত টাকা বাকি থাকতো। আর কর্মচারীরা যদি ডিএ পেতো, এরা কেউ মামলাও করতে আসতো না। এই মলয়বাবু জিজ্ঞাসা করেন ওরা মামলা কত সালে করেছে, 2016 সালে, ডিপ্রাইভ হয়ে আসছে 2011 সাল থেকে, 5 বছর অপেক্ষা করেছে। এবং এটা কোনো ভাবার কোনো কারণ নেই, অনেকেই হয়তো জানেন না যে মলয়বাবু একেবারে মানে বুদ্ধদেব ভট্টাচার্য বা অসীম দাশগুপ্তের একেবারে সমমতাবলম্বী, একই মতে বিশ্বাস করেন না, কিন্তু ওনারা অ্যাপ্রিসিয়েট করেন। কেন ওনারা অ্যাপ্রিসিয়েট করেন? এই কারণেই যে বুদ্ধদেব ভট্টাচার্য, অসীম দাশগুপ্তরা চেয়েছিলেন যে কর্মচারীরা তারা অধিকার হিসেবে ডিএ পাক, তাই তারা সেই প্রভিশন রেখেছিলেন। আপনি পাশাপাশি রোপারোল 2009 আর 2019 রাখবেন, তাহলে পরিষ্কার হয়ে যাবে দুটো সরকারের দৃষ্টিভঙ্গি। একটা সরকারের এক্সিস্টিং এমোলমেন্টে ডিএর ডেফিনেশনে আপনি পাবেন এআইসিপিআই এর উল্লেখ, আর একটা সরকারের এক্সিস্টিং এমোলমেন্টে আপনি পাবেন না ডেফিনেশনে। ও প্রভিশনটাই রাখেনি, ওই সেন্টেন্সটাই রাখেনি। কেন রাখেনি? তার কারণ ওই সেন্টেন্স থাকলেই আবার মামলা হবে, আবার কর্মচারীরা ক্লেম করবে, অধিকার হিসেবে ক্লেম করবে। না রেহে কি বাঁশ, না বাজে কি বাঁশুরি, উনি ভুলে গেছেন। এখন আর বাঁশের বাঁশি হয় না, এখন মেটালের বাঁশি হয়। আমরা মেটাল ঠিক নিয়ে এসে ঠিক বাঁশি বাজিয়ে দেব। ও যদি মনে করে যে বাঁশেরই বাঁশি হয়, অনেক বাঁশি আছে, বাঁশির মেটাল চেঞ্জ হয়ে গেছে, ও বডি চেঞ্জ, আমরাও বডি চেঞ্জ করি, বাঁশি তো বাজবেই। ভিন্ন 11টি রাজ্যের প্রসঙ্গ তুলে তারা বলছিলেন যে তার সাথে কি সম্পর্ক? আচ্ছা, 17টা রাজ্যের কথা তো বললো না, বাকি যারা হচ্ছে না ডিপ্রাইভ। এখানে তো দুরকম রাজ্য আছে। আমরা বলছি যারা কেন্দ্রীয় সরকারের হারে দিয়ে দিচ্ছে আমরা তাদেরও কর্মচারী না, আর যারা কেন্দ্রীয় সরকারের থেকে কম হারে দিয়ে দিচ্ছে আমরা তাদেরও কর্মচারী না। যারা কেন্দ্রীয় সরকারের হারে দিয়ে দিচ্ছে আমরা তাদেরও কর্মচারী না, যারা কেন্দ্রীয় সরকারের হারে দিয়ে দিচ্ছে না আমরা তাদেরও কর্মচারী না। আমরা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী, মানে মলয়বাবুরা, আমরা তাদেরই রিপ্রেজেন্ট করছি। তাদের আইনে যা বলা আছে দিয়ে দিতে হবে, এআইসিপিআই অনুযায়ী সেই হারে দিতে হবে। ছত্তিশগড়ের হারে চাইনি আমরা, আমরা আসামের হারে চাইনি, আমরা কেরলের হারে চাইনি, আমরা চেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী, যে আইন বুদ্ধদেব ভট্টাচার্য, অসীম দাশগুপ্তরা তৈরি করে গেছিল সেই আইন অনুযায়ী। তুমি সরকারে এসছো, সরকার হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। 2011 সালে এসছে বলে 2010 সাল পর্যন্ত ওই হারে পাবে, আর 2011 সালে এসছে বলে ওই আমি বামফ্রন্টের আইন মানি না বলতে পারো নাকি? মানবে না মানে আমরা মানিয়ে নেব। যাবে কোথায়?
26-এর আগে এই যে 42,000 কোটি টাকার মতো নিয়ে ছাড়বো, যেতে দেবো না। মেলা খেলা করে এই টাকা উড়িয়েছ, যেখানে যেখানে যে যে পকেটে আছে টাকা জোগাড় করো, না হলে নবান্নটা বিক্রি করবে। 14 তলা বিল্ডিং, এই দারুণ বিল্ডিং, রাইটার্স বিল্ডিং, অনেক মুখ্যমন্ত্রী ছিল, তারা সব বসতো, জ্যোতি বসু থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্য, সব মুখ্যমন্ত্রী এখানে বসতো। তুমি বসবে না কেন? ও গঙ্গার পশ্চিম কোল বারাণসীর সমতল, কোন জ্যোতিষী ওকে বলে দিয়েছে ওকে ওখানে বসতে হবে, গঙ্গার পশ্চিম কোলে। ও বিল্ডিং বিক্রি করে দিয়ে এখানে বসে থাকবে। আমরা ওই টাকা 42,000 কোটি টাকা ওই যা কর্মচারীদের হকের পাওনা সব মিটিয়ে দিতে হবে, নাই ন্যায্য, 1 টাকা বাকি রাখা যাবে না। আর 26-এর আগে উনি যতই চেষ্টা করুন, ওনাকে আমরা ক্ষমতা থেকে যেতে দেবো না। এই টার্ম পূরণ করিয়েই ছাড়বো। ডিএর টাকাও দিয়ে যেতে হবে, টেন্টেডদের কাছ থেকে টাকাও আদায় করতে হবে, ওই টেন্টেডরা আবার ওর কাছ থেকে আদায় করবে। টাকা আদায়ের পর্ব চলবে, কর্মচারীরা টাকা আদায় করবে ওনার কাছ থেকে, ওনাকে টেন্টেডদের কাছ থেকে আদায় করতে হবে, আবার টেন্টেডরা ওনাদের কাছ থেকে আদায় করে নেবে। বুঝতে পারছেন এই রুটটা? আর এই সমস্ত এক্সারসাইজটা হবে কবে? 26-এর আগে। কর্মচারীদের ডিএ আদায়, আর 3 মাস তো টেন্টেডদের টাকা আদায়, 3 মাস টেন্টেডরা ওদের কাছ থেকে টাকা আদায়। 3 মাস আর শুধু অপেক্ষা করুন। সিএবি হয়ে গেছে, রায় হবে, টেন্টেডদের লিস্ট বেরিয়ে গেছে, টাকা আদায় হবে। এবার টেন্টেডরাও কিভাবে টাকা আদায় করবে দেখুন। আপনাদের প্রত্যেকে বলি যে আগে গেলে আগে পাবেন, অপেক্ষা যত দেরি করবেন তত কম পাবেন। ওই দেখেছেন না, বাংলাদেশে দেখবেন কেউ মুরগি এনেছে, ভাগে পেয়েছে, কেউ দেখবেন ভাগে বালিশ পেয়েছে। আপনারা ঠিক করে নেবেন ভাগে কি পাবেন। কেউ টালি পাবেন, কেউ এসি পাবেন, কে কি ভাগে পাবেন আপনারা ঠিক করে নেবেন। বাংলাদেশে দেখেছিলেন তো, মুরগি এবং বালিশ নিয়ে এসেছিল, কেউ মুরগি বগলে মুরগি নিয়ে এসেছিল, কেউ বগলে বালিশ নিয়ে এসেছিল। এখানে আপনারা ঠিক করে নেবেন আপনারা কি নিয়ে আসবেন। আগে গেলে আগে পাবেন, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আচ্ছা, রাজ্য সরকারের কোষাগারে তো টাকা নেই, কোথা থেকে আদায় করবেন? বারংবার তারা এইবারে এই যুক্তি দিয়েছে। রাজ্য সরকার বুঝবে, আমাদের তো বোঝার কোনো দরকার নেই। আমরা বুঝতে যাব কেন? আমরা আইন মেনে যাতে ডিএটা পাই তার জন্য সরকারই গেছে সর্বোচ্চ আদালতে, আমরাও যাইনি। আমরা ট্রাইব্যুনালে জিতেছি, আমরা উচ্চ আদালতে জিতেছি। সেই দাবিকে খণ্ডন করতে সরকারই চলে গেছে সর্বোচ্চ আদালতে, এবং সর্বোচ্চ আদালতে গিয়ে মানে আদালতকে বিভ্রান্ত করছে। কেন করছে? এই যে কেন্দ্রীয় হারে ডিএ আমরা চাইনি, ফিরদৌসা যেটা বললো বাস্তব। আমরা কি বলেছি যে এই যে কেন্দ্রীয় সরকারের লেবার ব্যুরো দ্বারা সংস্থা দ্বারা আয়োজিত যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স স্বশাসিত সংস্থা, তারা দেশের সবকটা রাজ্যে জিনিসপত্রের যে হ্রাস বৃদ্ধি হয়, মূল্যবৃদ্ধি হয়, সেটা কালেকশন করে। প্রত্যেক মাসেই সেটা করে, প্রত্যেক মাসে কোনো সময় 0 হয়, কোনো সময় 1 হয়, কোনো সময় 2 হয়। সেটাকে ক্যালকুলেশন করে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার করে বছরে 2 কিস্তি দিয়ে তারা তাদের কর্মচারীদের দেয়। অন্যান্য রাজ্যগুলো তারা এই কেন্দ্রীয় সরকারকে ফলো করে, তাই বলা হয় যে কেন্দ্রীয় সরকারের মতো দিয়ে দিতে হবে। আরে কেন্দ্রীয় সরকার এআইসিএফপিআই মেনে তাদের কর্মচারীদের দিয়ে দেয়। এবার ক্যালকুলেশন যেহেতু কেন্দ্রীয় সরকার করে, তাকেই নির্ভর করে অন্যান্য রাজ্য সরকার। আমাদের সরকারও করতো তো, বাম আমলের সরকার করতো তো, কিন্তু বাম আমলের সরকার করলে পরেও বাম আমলেও বেশ কয়েক মাস পরে পরে ডিএটা আমরা হাতে পেতাম, কিন্তু তবুও সেটা কর্মচারী সমাজ সহ্য করে নিয়েছিল বা সহ্য করতে পারত। কিন্তু বর্তমান আমলে ডিএটা না দেওয়ার একদম চিন্তাভাবনা আমরা বুঝতে পেরেছি। কারণ 1 কিস্তি ডিএ যদি 18 মাস পরে পাই,
বা এক কিস্তি দিয়ে যদি 54 মাস পরে পই, তা ডিএটা দিল কোথায়? ডিএটা তাহলে দিয়েইল কোথায়? সেই কারণে তো আমরা মামলায় গিয়েছি এবং ট্রাইব্যুনালকে সেটা বোঝাতে পেরেছি, উচ্চ আদালতকে সেটা বোঝাতে পেরেছি, তারা আমরা এরকম রায় পেয়েছি। কর্মচারীরা আশায় বুক বেঁধেছিল। সরকার কি করেছে না, দিয়ে দেবে না, ভেবেছিল যে এসএলপি করে এটা দিনের পর দিন তারা অনেকটা সফলতা পেয়েছে। এরপরেও যদি তারা কোনো পদক্ষেপ নেয়, গণতান্ত্রিক নিয়ম অনুসারে একটা দেশের নিম্ন আদালত থাকে, তারপরে উচ্চ আদালত থাকে, সর্বোচ্চ আদালত থাকে, তাহলে সরকার তো আইনি বাধা কাটাতে তো নিম্ন আদালত থেকে মানে ট্রাইব্যুনাল থেকে উচ্চ আদালতে গেছে, উচ্চ আদালত থেকে সর্বোচ্চ আদালতে গেছে। এবার যদি সরকারের বিপক্ষে রায় যায়, কোথায় যাবে? আমরা তো এটা বলেছি সর্বোচ্চ আদালত যে রায় দিয়ে দেবে সেটা আমরা মান্যতা দেব, আমাদের বিপক্ষে গেলেও আমরা মান্যতা দেব। কিন্তু আমরা জানি যে এই রায় সরকারি কর্মচারীদের পক্ষেই আসবে। কেন আসবে? কারণ ট্রাইব্যুনালে সরকারি কর্মচারীরা জিতেছে, উচ্চ আদালতে সরকারি কর্মচারীরা জিতেছে, এমনকি সর্বোচ্চ আদালতেও মানে 100%-এর 25% ডিএ অলরেডি আমাদের দেওয়ার কথা সরকারকে বলেছিল, সরকার তার মান্যতা দেয়নি। সেটা তো পরবর্তী পদক্ষেপে এই যে হ্যাঁ এবার 100%-এর জন্য 25% তো আদায় করতে ব্যর্থ আপনারা। এবার তো 100%-এর জন্য তার জন্য করলো, এটা আমাদের কিছু করতে হয়নি, আমরা কন্টেম করেছিলাম, আমাদের কন্টেমের জন্য শুনানি করতে হয়নি, আদালতই বুঝে গেছে, আদালত সেটা বলে দিয়েছে যে দেখুন আপনাদের কিন্তু 25% দিয়ে দেওয়ার কথা বলেছিলাম, তার মান্যতা দেননি। এই একটা কথাই শুধু তুলে ধরেছে সারা শুনানিতে। মানে আমরা জানি এই কন্টেমের কথাটা ওই রায়ের কিন্তু উল্লেখ থাকবে যে সর্বোচ্চ আদালত যে নির্দেশ দিয়েছে আপনারা সেটাও মানেননি, অতএব এবার 100% দিতে হবে। এবার সেটা অনেকে বলছে পুজোর আগে কিছুতেই হবে না, কারণ আমাদের 3 সপ্তাহ যাবে সরকার এবং আমাদের ওই যে লিখিত বার্তা প্রেরণ করতে, তারপরে মাননীয় জাজদ্বয় এই ডিএ রায়টা লিপিবদ্ধ করবে, করে একটা নির্দিষ্ট দিনে দেবে। সেটা মানে যদি সবথেকে কম হয় 1 মাস, আর যদি বেশি হয় 1.5 মাস। কারণ 1.5 মাস এই ক্ষেত্রে বললাম, কারণ সরকারি মানে আদালতই সরকারকে 1.5 মাস অর্থাৎ 6 সপ্তাহ সময় দিয়েছিল 25% দিতে। তাই আমরা মনে করছি আদালতও সর্বোচ্চ আদালতও 6 সপ্তাহের মধ্যে রায় বলতে নেই। যাই হোক ওগুলো এরকম করা উচিত নয়। যাই হোক আমরা মনে করি, আমরা কর্মচারী সমাজ সেটা মনে করে আমাদের বলতে হয়, কারণ কর্মচারী সমাজ তো উদ্গ্রীব হয়ে আছে। আমরা মনে করছি সর্বোচ্চ আদালতকে সম্মান জানিয়ে বলেছি যে 6 সপ্তাহের মধ্যে হয়তো রায়টা আমরা পাবো। এরকম যাই হোক এরকম বলা যায় না। যাই হোক মানে কেউ বিভ্রান্ত হবেন না, মলয়বাবুদের নিশ্চিতভাবে আশা আছে। কিন্তু দেখুন আদালতে এটা মানে যখনই একটা রায় রিজার্ভ করেন তারপরে সেটা সম্পূর্ণ আদালতের বিষয়। এটা কোনোভাবেই কেউ অ্যাজিউম করতে পারেন না বা প্রিজুম করতে পারেন না বা কোনো বলাও যায় না, এটা সম্পূর্ণ আদালতের বিষয়। তবে নিশ্চিতভাবে আদালতে সিএবি হয়েছে, আদালতে রায় নিশ্চিতভাবেই হবে। আমরা 6 বার জিতেছি। দেখুন প্রতিবার হেরেছে সরকার আর প্রতিবার রিভিউ করেছে, রিভিউতেও হেরেছে। WPST 45 হারলো, 2017 হারলো, রিভিউ করলো, হারলো। আবার স্যাটে গেল, অরিজিনাল অ্যাপ্লিকেশনে হারলো, রিভিউ করলো, হারলো। আবার WPST ফাইল করলো, মূল মামলায় হারলো, আবার রিভিউ করলো, আবার হারলো, সেটাকে নিয়ে সুপ্রিম কোর্টে। এই যে 6 বার হারা, 6 বার বিভিন্ন আদালত তো রায় দিয়েছে এবং বিভিন্ন বিচারপতিরা রায় দিয়েছে। এই বিচারপতিরা যখনই রায় দেন তখন তো তারা মামলার ফ্যাক্ট, মামলার সঙ্গে সংশ্লিষ্ট আইন সবটা দেখেই দেন, দেখেই দিয়েছিলেন। যখন দেখেছেন যে মামলার ফ্যাক্ট, মামলার আইন একেবারেই কর্মচারীদের পক্ষে, তখন স্বাভাবিকভাবে কর্মচারীদের পক্ষে রায় হয়েছে। এখন সরকার বুঝেছেন যে এই মামলা তার পরিণতি কি হতে চলেছে, সেই জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করেছেন যে কোনোভাবে যদি আমার টার্মটা পূরণ করা যায়, আমি যদি আমার ঘাট থেকে নামিয়ে পরের সরকার, কারণ এরা জানে ভালো করে 26-এর পরে আসছে না, আর আমরাও জানি যে 26-এ তুমি যাওয়ার আগে কি করে টেন্টেডদের টাকা আদায় করতে হয় আর কি করে
ডিএর টাকা আদায় করতে হয়, টাকা নিয়েই ছাড়বো, হিসাব দিয়েই যেতে হবে। 14 তলা থেকে নামবে, নামতে দেবো না 26-এর আগে, টার্ম পূরণ করবে। 14 তলা নামতে গেলেও আমরা ঠেলে তুলে দেবো, ক্ষমতায় বসে থাকতে হবে পিসি, ক্ষমতা থেকে যেতে দেবো না। তোমাকে ডিএর টাকাও দিয়ে যেতে হবে, টেন্টেডদের টাকাও ফেরত নিতে হবে। আর টেন্টেডরা কি করে টাকা বুঝে নেবে সে টেন্টেডরা বুঝবে। অতএব টাকা তোমাকে দিয়ে যেতে হবে। যে টাকা তুমি যে সততার প্রতীক ছিলে, তোমাকে আমরা সেই সততার প্রতীক তুমি না চাইলে আমরা বানিয়ে ছাড়বো। তুমি বলেছ যে তুমি সততার প্রতীক, তোমার সেই পোস্টার আর দেখতে পাচ্ছি না। টাকা সব ন্যায্য মিটিয়ে দিয়েছে। দেখুন টাকা কি হয়েছে, টেন্টেডদের কাছ থেকে নিয়েছে, এই বৃত্ত কমপ্লিট হবে। টেন্টেডদের টাকা ফেরত দিতে হবে, টেন্টেডরা ফেরত নিতে হবে। তাহলে কি হলো, ওরা টেন্টেডদের কাছ থেকে টাকা নিয়েছিল, আবার টাকা ফেরত যাবে। মানে যেখানে ছিল, যেখান থেকে শুরু সেখানেই শেষ। মাঝ থেকে 35টা প্লট করেছিল, 35টা প্লট টেন্টেডদের টাকা ফেরত হবে। কোথাও হোটেল বানালে সে হোটেল বিক্রি করবে, দিয়ে ফেরত দেবে। আমরা যে বলেছিলাম না, ও সততার প্রতীক উঠে যেতে পারে, আমরা ফেরত করে আনিয়ে দেবো, কোনো চিন্তা নেই ওর। শুধু মাঝখান থেকে এই যে টাকাগুলো ইনকাম করেছিল, ইনকাম টাকা সব আবার ওই টেন্টেডরা ফেরত নিয়ে যাবে, কর্মচারীরা নিয়ে যাবে, এইগুলো হবে আর কি। আর না পেলে ওই যে বাংলাদেশে দেখেছেন উদাহরণ আছে, কেউ মুরগি নিয়ে আসছে, কেউ বালিশ নিয়ে আসছে, বগলে কেউ মুরগি ভরে নিয়ে আসবে, কেউ বালিশ ভরে অবশ্য জানি না যে মুরগি টুরগি পালন করেন কিনা। ফলে মুরগি বালিশ যে যা পাবেন নিয়ে আসবেন যদি টাকা না পান। আর টাকা আপনি জোগাড় করে রাখুন, কর্মচারীরাও টাকা দিয়ে টাকা নেবে, এবং টেন্টেডরাও তাদের জমি বেচা টাকা কি আর ছাড়বে। গ্রামের ছেলে, অনেকে মফস্বলের ছেলে, তারা কেউ জমি বিক্রি করেছে, কেউ ধরুন বাবার পেনশনের টাকা দিয়েছে, কষ্টার্জিত পয়সা কেন ছাড়বে।